তাহলে চলুন নাগরাজ, শীঘ্রই আমরা নতুন কোনো নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিই। এরপর বেশ কিছু মাস পেরিয়ে যায়। দেখা যায় গভীর জঙ্গলের ভেতর এক পোড়ো বাড়িতে নাগরাজ ও নাগিন তাদের দুটো ডিমের দিকে তাকিয়ে বসে আছে। এই দেখো নাগিন, একটি ডিমে ফাটল ধরতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এক সন্তান জন্ম নেবে। আর কয়েক মুহূর্তের মধ্যেই তাদের একটি ডিম ফুটে সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আর তাদের সেই কন্যা সন্তানকে দেখে নাগিনী নাগরাজকে বলে, নাগরাজ, আমাদের কন্যা সন্তান যে সম্পূর্ণ মানব রূপে জন্মগ্রহণ করেছে। ও কি আমাদের মতো ইচ্ছাধারী নাগিনীর রূপ পাবে না? ইচ্ছাধারী নাগ নাগিনের রূপ ধারণের জন্য শিশু অবস্থাতেই নাগমণি মাথায় স্পর্শ করিয়ে নাগ পঞ্চমীর রাতে এক শুভক্ষণে শক্তি সঞ্চয় করতে হয়। হ্যাঁ, তাই তো। কিন্তু তাহলে কি হবে নাগরাজ? আমাদের নাগমণি তো সাপুরের কাছে, আর আমাদের আরেকটি ডিম ফুটলে সেও যদি মানব রূপেই জন্ম নেয় তাহলে খুবই বিপদ হবে নাগিনী। এর জন্য আমাদের প্রকৃতি দেবীর কাছ থেকে আবার সাহায্য নিতে হবে। চলো আমরা এক্ষুনি প্রকৃতি দেবীর কাছে যাই। এই কথা বলে ইচ্ছাধারী নাগরাজ ও নাগিনী কাল নাগ ও কাল নাগিনীর রূপ ধারণ করে, তারপর প্রকৃতি দেবীর কাছে যায়। আর সেই মুহূর্তে ওই পোড়ো বাড়ির কাছেই জঙ্গলে এক কাঠুরিয়া ও তার বউ কাঠ কুড়োচ্ছিল। এ কি গো, এই জঙ্গলে একটা বাচ্চা কোথা থেকে কাঁদছে? হ্যাঁ গো গিন্নি, আমিও তো তাই শুনতে পাচ্ছি, কিন্তু আওয়াজটা মনে হচ্ছে ওই পোড়ো বাড়ির দিক থেকে আসছে। এই কথা বলে কাঠুরিয়া ও তার বউ কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে সেই পোড়ো বাড়ির দিকে যায়। তারপর তারা বাড়ির ভেতরে গিয়ে দেখে, এই দেখো, কে যেন তার কন্যা সন্তানকে এখানে ফেলে পালিয়েছে। ওরে বাবা, পাশে দেখো কত বড় একটা ডিম। হ্যাঁ গো, ওটা ডাইনোসরের ডিম নয় তো? ডাইনোসরের ডিম? কে জানে বাবা, ডিম ফুটে বেরিয়ে আবার বাচ্চাটাকে কামড়ে খেয়ে না নেয়। চলো একে নিয়ে আমরা এখান থেকে চলে যাই। ঠিক বলেছ, ও প্রাণে বাঁচবে, আর আমরাও এত দিনে একটা সন্তান পাবো। এখন চলো এখান থেকে আমরা যাই, নইলে তোমার ডাইনোসরের ডিম আবার ফেটে যেতে পারে। ওদিকে তখন ইচ্ছাধারী নাগ ও নাগিন প্রকৃতি দেবীকে তাদের সমস্যার কথা জানায়। এখন কি হবে প্রকৃতি দেবী? আমাদের সন্তান যদি মানব রূপেই বড় হতে থাকে তাহলে তো অনেক রকমের সমস্যা হতে পারে। আপনি এর কোনো উপায় বলে দিন প্রকৃতি দেবী, যাতে মনি ছাড়াই আমরা আমাদের সন্তানদের ইচ্ছাধারী নাগ নাগিন রূপে বড় করতে পারি। ইচ্ছাধারী নাগ নাগিনী, তোমরা এত তলা হয়েও না। আমি তোমাদের দুটি কমল দিচ্ছি, লাল কমল ও নীল কমল। লাল কমলটি তোমাদের কন্যা সন্তানের মাথায় স্পর্শ করিও, আর নীল কমলটি দ্বিতীয় সন্তানের জন্য। কিন্তু এই লাল কমল ও নীল কমল দিয়ে আমরা কি করব প্রকৃতি দেবী, আদেশ করুন। তবে শোনো, এই কমল দুটি তোমাদের সন্তানের মাথায় স্পর্শ করাতেই তারা ইচ্ছাধারী নাগ নাগিনী রূপে বড় হবে। কিন্তু মনে রেখো, ওদের 5 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই নাগমণি উদ্ধার করে এনে ওদের মাথায় স্পর্শ করাতেই হবে, না হলে ওরা চিরকালের জন্য মানব রূপেই থেকে যাবে। এই কথা শুনে নাগরাজ ও নাগিন কমল দুটি হাতে নিয়ে সেখান থেকে ওই পোড়ো বাড়িতে ফিরে আসে। তারপর তাদের সেই ঘরে ঢুকে দেখে, এ কি নাগরাজ, আমাদের কন্যা সন্তান কই? কোথায় গেল? আবার কি ওই দুষ্টু সাপুরে আমাদের কন্যা সন্তানকে চুরি করে নিয়ে গেল?
না, এ কাজ সাপুড়ের হতে পারে না। না হলে আমাদের কন্যা সন্তানকে নিয়ে যাবার সময় এই টিমকেও সঙ্গে নিয়ে যেত। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করেও তাদের কন্যা সন্তানকে খুঁজে পায় না। এরপর বেশ কিছু বছর কেটে যায়। এখন তারা তাদের পুত্র সন্তানকে অনেক সতর্কতার সাথে বড় করতে থাকে, তাকে আগলে আগলে রাখে। কিন্তু একদিন নাগিনী জঙ্গলে বসে যখন লাল কমল হাতে নিয়ে মেয়ের কথা মনে করে কাঁদছিল, সেই সময় হঠাৎ প্রচণ্ড ঝড় ওঠে, ঘন ঘন বজ্রপাত ও বৃষ্টিও শুরু হয়। ঠিক তখনই একটি ছোট্ট মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। কে কে কাঁদে এমন দুর্যোগের মুহূর্তে? জঙ্গলের ছোট্ট বাচ্চা। আমি গিয়ে একবার দেখি তো কে এমন করে কাঁদছে, কেনই বা কাঁদছে। তারপর নাগিনী নিজের রূপ পরিবর্তন করে মানুষের রূপ ধরে এবং কান্নার শব্দ অনুসরণ করে বাচ্চাটির কাছে গিয়ে পৌঁছয়। তোমার কি হয়েছে? এই দুর্যোগের মধ্যে জঙ্গলে কি করছো? আমি মা বাবার সাথে কাঠকুড়োতে এসে হারিয়ে গেছি। মা বাবাকে খুঁজে পাইনি, বাড়ি ফেরার রাস্তাও চিনতে পারছি না। ও, এই ব্যাপার। ভয় পেও না, আমি তোমাকে তোমার বাবা মার কাছে পৌঁছে দেব। এই কথা বলে নাগিনী রূপী বউটি কান পেতে এক মনে শুনতে থাকে কাঠুরে ও তার বউ জঙ্গলের ঠিক কোথায় আছে। তারপর সে ওই ছোট্ট মেয়েটিকে সঙ্গে নিয়ে তার বাবা মার কাছাকাছি গিয়ে পৌঁছায়। আর দূর থেকে তার বাবা মাকে দেখা মাত্রই বাচ্চা মেয়েটি দৌড়তে দৌড়তে তার বাবা মার কাছে চলে যায়। এদিকে তখন নাগিনীকে বাচ্চা মেয়েটির বাবা মা দেখে ফেলার আগেই সে সাপের রূপ ধারণ করে। তুই কোথায় গিয়েছিলিস মা? আমরা তোকে কত খুঁজছিলাম। আমি তো হারিয়ে গেছিলাম। একটা সুন্দরী বউ আমায় তোমাদের কাছে পৌঁছে দিল। এই জঙ্গলে সুন্দরী বউ? কই সে? ওই তো ওখানে। কিন্তু তারা কোনো সুন্দরী বউকেই দেখতে পায় না। উল্টে দেখে সেখানে রয়েছে এক বিষধর সাপ। ওরে বাবা, ওখানে যে একটা সাপ রয়েছে গো। ও গো, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাই, চলো। তারপর তারা জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যায়। কিন্তু তারপর থেকেই নাগিনীর মন সেই বাচ্চা মেয়েটিকে আবারও দেখার জন্য ব্যাকুল হতে থাকে এবং পরের দিন সকাল হতেই ইচ্ছাধারী নাগিনী, আমার কন্যা সন্তান যদি আজ আমার কাছেই থাকতো তাহলে সেও এখন ওই মেয়েটির মতোই বড় হতো। কেন জানি না, ওকে আবারও দেখার জন্য আমার মন বড়ই উতলা হচ্ছে। আমি বরং ওদের বাড়ি গিয়ে মেয়েটিকে একবার দেখে আসি। এরপর নাগিনী আবারও সাপের রূপ ধারণ করে। তারপর সেই ছোট্ট বাচ্চা মেয়েটির বাড়ি গিয়ে পৌঁছায়। আর ঘরের ভিতর ঢুকতেই ওরে বাবা রে, ওগো শুনছো? তাড়াতাড়ি এসো, কালকের ওই সাপটা আমাদের বাড়ি চিনে একেবারে ঘরে ঢুকে পড়েছে গো। বউয়ের কথা শুনে কাঠুরে এক মস্ত কুড়ুল হাতে ঘরে ঢুকেই সাপটিকে মারতে যায়। না না, আমায় মেরো না, আমি তো শুধুমাত্র তোমাদের মেয়েকে একবারটি দেখতে এসেছি। ওর জন্য আমার খুব মন খারাপ করছিল। দাঁড়াও বাবা, সাপটাকে মেরো না। ও যে আমাকে দেখতে এখানে এসেছে বলছে। ওর নাকি আমার জন্য মন খারাপ করছিল। এই কথা শুনে কাঠুরে অবাক হয়ে থমকে দাঁড়িয়ে যায়। তুই এই সাপের কথা শুনতে পাচ্ছিস? কই, আমরা তো শুনতে পেলাম না। আর তক্ষুনি ইচ্ছাধারী নাগিনীও নিজের আসল রূপ ধারণ করে। তারপর বলে, তুমি আমার কথা শুনতে পেয়েছো, বুঝতে পেরেছো? কি করে সম্ভব? সাপেদের কথা একমাত্র নাগনাগিনীরাই শুনতে পায় ও বুঝতে পারে। ওরে বাবা রে, হে যে ইচ্ছাধারী নাগিন। সত্যি করে বলো, কে এই মেয়েটি? হে কি তোমাদের সন্তান?
সত্যি করে বলো, নইলে। ক্ষমা করে দিন নাগরানী, সত্যি ও আমাদের মেয়ে নয়। ওকে কেউ জঙ্গলের এক পোড়ো বাড়িতে ফেলে পালিয়েছে ভেবে আমরা নিয়ে আসি, আর এখন নিজের সন্তানের মতো করে মানুষ করছি। এই কথা শুনে ইচ্ছাধারী নাগিনী শান্ত হয়ে যায়। তারপর আর কোনো কথা না বলে চোখে জল নিয়ে সে সেখান থেকে বেরিয়ে গভীর জঙ্গলে ফিরে যায়। আমার বহু বছরের সন্ধান আজ সার্থক হবে। এবার আমি ওই ঝর্ণার জলের আওয়াজ শুনতে পাচ্ছি। এই জঙ্গলেই ওই ঝর্ণার পিছনে রয়েছে সেই জাদুর গুহা। তারপর সাপুড়ে ঝর্ণার জলের শব্দ অনুসরণ করতে করতে এসে পৌঁছায় সেই সুবিশাল ঝর্ণার সামনে। জঙ্গলের মধ্যে এই অপরূপ ঝর্ণা এই স্থানকে যেন মায়াবী জাদুর রাজ্য করে তুলেছে। এই তো এই তো এই তো সেই ঝর্ণা। এই ঝর্ণার পিছনেই রয়েছে সেই জাদুর গুহা। আমাকে খুব সাবধানে এই ঝর্ণার জল পেরিয়ে ভিতরে ঢুকতে হবে। যখন সেই দুষ্টু সাপুড়ে চুপি চুপি গুহার মধ্যে প্রবেশ করছিল, তখন ইচ্ছাধারী নাগনাগিনী তাদের পরিবারের নতুন সদস্যের আগমনের আনন্দে মত্ত। নাগরাজ, আপনি খুশি তো আমাদের এই দুটি ডিম দেখে? আমি খুব খুশি হয়েছি নাগিনী। এত যুগ পর্যন্ত আমরা দুজন ইচ্ছাধারী নাগ নাগিনী ছিলাম, আর এত যুগ ধরে তপস্যার পর এবার আমাদের 4 জন ইচ্ছাধারী নাগ নাগিনীর পরিবার হতে চলেছে। আর নাগনাগিনীর এই সমস্ত কথা আড়াল থেকে শুনছিল সেই দুষ্টু সাপুড়ে। ও বাবা, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। কিন্তু নাগ নাগিনী গুহা থেকে না বেরোনো পর্যন্ত আমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে। চলুন নাগরাজ, আমরা প্রকৃতি দেবীর কাছে গিয়ে এই শুভ সংবাদ জানিয়ে আসি। এরপর ইচ্ছাধারী নাগনাগিনী নিজেদের রূপ বদলে সাপের রূপ ধারণ করে। তারপর গুহা থেকে বেরিয়ে যায়। আর সেই সময় এই তো সুযোগ পেয়েছি। এসেছিলাম মণি চুরি করতে, পেয়ে গেলাম ইচ্ছাধারী নাগ নাগিনীর দুটো ডিম। এই কথা বলেই সে তার ঝোলায় প্রথমে নাগনাগিনীর মণিটা পুড়ে নেয়। তারপর ডিম দুটোকে সযত্নে ঝোলায় পুড়ে গুহা থেকে আবারও ঝর্ণার জল পেরিয়ে দ্রুত পায়ে জঙ্গলের পথ ধরে। প্রণাম প্রকৃতি দেবী। দীর্ঘ সময় পর আমরা দুজনে আপনাকে এক শুভ সংবাদ জানাতে এসেছি। হে প্রকৃতি দেবী, এত যুগের তপস্যার পর আমাদের দুটি ডিম হয়েছে। হ্যাঁ দেবী, আর এই শুভ সংবাদ জানানোর জন্যই আমরা দুজন আপনার কাছে এসেছি। এই শুভ সংবাদ শুনে আমি খুবই খুশি হয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার মন বড়ই অস্থির হয়ে উঠেছে। আপনার অস্থিরতার কারণ কি প্রকৃতি দেবী? কি হয়েছে আপনার? কারণ এই মুহূর্তে আমি আমার দিব্য শক্তি দ্বারা দেখতে পাচ্ছি এক সাপুড়ে তোমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তোমাদের গুহায় প্রবেশ করে নাগমণি সহ তোমাদের দুটি ডিম চুরি করে এই জঙ্গলের পথ ধরেই পালাচ্ছে। এ কি বলছেন দেবী? আমার দুটি সন্তানকে আপনি রক্ষা করুন দেবী। একমাত্র আপনিই পারেন এই মুহূর্তে এই বিপদের হাত থেকে তাদেরকে রক্ষা করতে। তোমরা শীঘ্রই এই জঙ্গলের পথ ধরে ফিরে যাও। আমি আমার প্রাকৃতিক শক্তি দ্বারা ঝড় বৃষ্টির মাধ্যমে ওই সাপুড়ের পথ আটকানোর চেষ্টা করছি। ঠিক তক্ষুনি সাপুড়ের জঙ্গলের পথ ধরে পালানোর সময় হঠাৎ শুরু হয়ে যায় তুমুল ঝড় বৃষ্টি। ঘন ঘন বাজ যেন গোটা আকাশ ভেঙে পড়তে চাইছে। গাছগুলো যেন রাগে তাদের মাথা মাটিতে ঠুকছে। ওরে বাবারে, ও সময়ে এ কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা! ডিম নাগমণি চুরি করার কারণে প্রকৃতি দেবী রুষ্ট হয়নি তো? তাড়াতাড়ি পা চালিয়ে এই মায়াবী জঙ্গল থেকে আমাকে বেরোতেই হবে। এই কথা বলে সাপুড়ে জোরে দৌড়তে শুরু করে। আর দৌড়তে দৌড়তে পা পিছলে সে পড়ে যায়। আর পড়ে যেতেই তার ব্যাগ থেকে সেই মণি এবং দুটো ডিম ছিটকে পড়ে যায়।
কি জোরে পড়লাম রে! ওরে ওরে, ইয়ে কি, এত জোরে পড়ার পরেও দেখছি ডিমগুলো ফাটেনি। আর আর মনিটা, ওই তো মনিটা। তাড়াতাড়ি ব্যাগে ভরি, পালাতে হবে এখান থেকে। সাপুরে যখন ব্যাগে দুটি ডিম ও নাগমণি ভরছিল তখন দূর থেকে নাগ নাগিনী তাকে দেখতে পেয়ে যায়। ওই দেখুন নাগরাজ, আমাদের ডিম দুটো সাপুরে তার ঝোলায় ভরছে। ওকে আটকান নাগরাজ, ওকে আটকান। তুই ওই স্থানেই দাঁড়া, পাপিষ্ট সাপুরে। ওরে বাবারে, ইচ্ছাধারী নাগ নাগিনী তো আমায় দেখতে পেয়ে গেছে। পালাতে হবে, পালাতে হবে। কি করে পালাই এখন? ওই তো নদী, নদীতে ঝাঁপিয়ে আমি সাঁতরে পালাই। এই কথা বলেই সাপুরে দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেয় ও সাঁতরে পালাতে থাকে। এদিকে তখন আপনি কিছু করুন নাগরাজ, ওই সাপুরে যে আমার ডিম দুটো চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি কিছু করুন, কিছু করুন। ওই সাপুরে আমাদের মণিও চুরি করে নিয়ে গেছে। মণি ছাড়া যে আমরা একেবারেই শক্তিহীন। চলুন নাগরাজ, তাহলে আমরা আবার প্রকৃতি দেবীর কাছে ফিরে যাই আর ওনাকেই বলি আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধার করতে। এদিকে তখন সাপুরে নদী পথে বেশ খানিকক্ষণ সাঁতার কাটার পর ওই তো একটা নদীর ঘাট দেখা যাচ্ছে। আমি এখন জঙ্গল পেরিয়ে নদী পথ ধরে নিরাপদ স্থানে এসে গেছি। এখানে আমার আর কোনো ভয় নেই। আমি ওই ঘাটেই গিয়ে উঠি। তারপর সাপুরে নদী থেকে উঠে ঘাটের পাড়ে দাঁড়িয়ে বলে, ওহ, আমি এ যাত্রায় খুব বাঁচান বেঁচে গেছি। এখন এই নদীর ঘাট থেকে সোজা আমাকে বাড়ি পৌঁছতে হবে। ওদিকে তখন ইচ্ছাধারী নাগনাগিনী ফিরে গিয়ে প্রকৃতি দেবীকে পুরো ঘটনাটা জানায়। চিন্তা করো না, তোমরা সাপের রূপ ধারণ করো আর আমি তোমাদের জাদু শক্তি দ্বারা ওই সাপুরের বাড়ি পৌঁছে দিচ্ছি। এরপর প্রকৃতি দেবী জাদুর সাহায্যে সাপরূপী নাগ নাগিনীকে সাপুরের বাড়ির পাশে পৌঁছে দেন। আর ততক্ষণে সাপুরেও নিজের বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে সাপুরে প্রথমে ডিমগুলিকে খুব সযত্নে খাটের উপর রাখে। এবার আমাকে ডিমগুলোকে উপযুক্ত জায়গায় লুকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। যাই, কোথায় রাখা যায় একবার গিয়ে দেখে আসি। সাপুরে ঘর থেকে বেরিয়ে পড়লে তার বউ ঘরে ঢোকে। ওমা, এ কি গো, দুটো ডিম এমন খাটের মাঝখানে রেখেছে কেন? লোকটার মাথাটা মনে হচ্ছে একেবারে খারাপ হয়ে গেছে। যাই বাবা, যেখানকার জিনিস সেখানেই রেখে আস। এই কথা বলে সে ডিম দুটো তুলে নেয়। তারপর মুরগির ঘরে গিয়ে আরো কয়েকটি মুরগির ডিমের সাথে ডিমে তা দেওয়ার জন্য বসিয়ে দেয়। নে সোনারা, এবার ভালো করে ডিমে তা দে। আমি আর তোদের বিরক্ত করব না। ওদিকে তখন সাপুরের চিৎকার শোনা যায়। এ কি, ডিম দুটো কোথায় গেল? কে চুরি করলো? কে নিল? তখন সাপুরের বউ ঘরে ঢুকে সাপুরেকে বলে, মোর লজ্জা, চেঁচাচ্ছে দেখো। বলি কি হয়েছে কি? দুটো ডিম করে মরলো। আমি খাটের ওপর দুটো ডিম রেখেছিলাম, নিশ্চয়ই তোমার মেনি বেড়ালে খেয়েছে। মরণ দশা, মেনি খাবে কেন গো? আমি তো ডিম নিয়ে মুরগির ঘরে তা দিতে বসিয়ে দিয়ে এসেছি। আর এই সমস্ত কথোপকথন দরজার আড়াল থেকে শুনে সাপরূপী ইচ্ছাধারী নাগ নাগিনী তখন নাগিনী নাগরাজকে বলে, নাগরাজ, সাপুরে তো তার বউয়ের সাথে ঝগড়ায় ব্যস্ত। চলুন এই সময় আমরা গিয়ে আমাদের দুটি ডিমকে উদ্ধার করি। হ্যাঁ নাগিনী, এক্ষুনি চলো। সাপুরে পৌঁছানোর আগে আমাদের দুটি ডিমকে উদ্ধার করতেই হবে। এই কথা বলে সাপ দুটি মুরগির ঘরের দিকে চলে যায়। আর এদিকে কি ভালো কাজই না করেছো। এবার চলো, আমাকে দেখাবে। চলো, কোথায় রেখেছো সেই দুটো ডিম? বাবারে বাবা, চেঁচাচ্ছে দেখো। চলো আমার সাথে। এরপর সাপুরে ও তার বউ মিলে সেই মুরগির ঘরের দিকে যায়। আর মুরগির ঘরে ঢুকে সাপুরের বউ বলে, এই তো এইখানেই রেখেছি। কোন দুটো ডিম? আমায় তাড়াতাড়ি খুঁজে দাও। হ্যাঁ, কোন দুটো? এই দুটো? না 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 না, এই দুটো। না 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 না, এই দুটো। ওহো, কি যে করো না। চলো তো, আমিই দেখছি। এই কথা বলেই সাপুরে একটা করে ডিম তোলে আর আছাড় মেরে ভাঙতে থাকে।
করছো গো? ওগো, এ কি করছো গো? গেল গেল গেল, আমার সর্বনাশ হয়ে গেল। সব কটা ডিম তো গেলই, সাথে আমার বরের মাথাটাও গেল। সাপুরে সব কটা ডিম ফাটিয়ে ফেললেও নাগ নাগিনীর ডিম সে খুঁজে পায় না, কারণ নাগ নাগিনী তো তাদের ডিম আগেই উদ্ধার করে নিয়ে গভীর জঙ্গলে চলে গেছে। নাগরাজ, আমরা ডিম তো উদ্ধার করলাম, কিন্তু আমাদের নাগমণির কি হবে? চিন্তা করো না নাগিনী, আপাতত ডিম দুটিকে নতুন সুরক্ষিত স্থানে রাখতে হবে। তারপর ডিম ফুটে বাচ্চা জন্মানোর পরে ওই পাপিষ্ট সাপুরে আমার ক্রোধের শিকার হবে, আর তখনই আমি আমাদের নাগমণি চিনিয়ে নিয়ে আসব। একটু দাঁড়াও, তোমার জন্য সুখবর আছে। তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এই রিওবার্ড চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে। আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে, এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে। তাড়াতাড়ি ক্লিক করো, এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে।